আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরপিজি আর্টের ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্রর মূলত সাজেশন বিষয়ে একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি মূলত হচ্ছে এইচএসসি 24 ব্যাচের, অর্থাৎ সব এইচএসসি যারা 24 ব্যাচের আছে, সামনে যারা 30 তারিখ বাংলা প্রথম পত্র পরীক্ষা দিবেন, মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তাহলে মূলত মূল আলোচনা চলে আসা যায়। আমাদের বাংলা প্রথম প্রশ্নের মধ্য থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, চলো প্রথমেই ওই ধরনের প্রশ্ন আমরা দেখে নিই। প্রথমে আমাদের ক বিভাগ থেকে আমাদের বলবে যে 4টি প্রশ্ন দেওয়া থাকবে এবং তার মধ্যে থেকে আমাকে সর্বনিম্ন 2টি করে প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। খ বিভাগের মধ্যে আমাদের 3টি করে প্রশ্ন থাকবে এবং তার মধ্যে আমাদের 2টি করে প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। আসলে আমাকে বলতে হবে না যে ক বিভাগ মানে পদ্য, খ বিভাগ মানে পদ্য। আরেকটা হচ্ছে গ বিভাগ। গ বিভাগ হচ্ছে তোমার উপন্যাসের জন্য। গ বিভাগের মধ্যে তোমার 2টি করে প্রশ্ন দেওয়া থাকে এবং 2টির মধ্যে হতে যে কোনো একটি সর্বনিম্ন তোমাকে আনসার করতে হবে। নাটকেও সেম 2টি প্রশ্ন দেওয়া থাকে এবং তার মধ্যে থেকে আমাকে একটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। যারা এখনো লাস্ট স্টেজে এসে যারা শেষ সময়ে প্রস্তুতি নিতে চাও, তাদের জন্যই আমি মূলত শর্ট করে দেবো যে কিভাবে কমনগুলো শেষ সময়ে পড়লে তোমাদের সর্বোচ্চ কমনটা পাবে। ঠিক আছে, আজকের এই ভিডিওটি মূলত 3 ধরনের শিক্ষার্থীরা দেখবে। এক, যাদের পুরোপুরি শেষ, যারা শেষ সময়ে চিন্তা করছে যে শেষ সময়ে এসে কি প্রস্তুতি নেওয়া যায় বা কিভাবে গোছানোর প্রস্তুতি নেওয়া যায় কম সময়ের মধ্যে। দ্বিতীয় নম্বর স্টুডেন্ট হচ্ছে যারা কিছুই পড়ো নাই, যারা এখনো পর্যন্ত বইকে টাচ করো নাই, তোমরা ভেবে পাচ্ছ না যে শেষ সময়ে এসে কি করবা, তাদের জন্য এই ভিডিওটি মূলত। 3 নম্বর হচ্ছে যারা এভারেজ স্টুডেন্ট, অর্থাৎ যারা গণের মধ্যে, ঠিক আছে, সব কিছু অধ্যায় পড়াচ্ছ কিন্তু কোনো বিষয়ের প্রতি তোমাদের পরিপক্ক বা শক্তভাবে কোনো টাচ নেই। ঠিক আছে, মানে কোনো অধ্যায় তোমরা পরিপূর্ণভাবে শেষ করতে পারো না। মূলত এই 3 ধরনের স্টুডেন্টের জন্যই আজকের এই ভিডিওটি। তাহলে আমরা প্রথমেই তোমাদের সাজেশনটা দিয়ে দিই। সাজেশন দেওয়ার পরে আমি প্রতিটা অধ্যায়ের উপরে একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিব। ঠিক আছে, অর্থাৎ প্রতিটা অধ্যায়ের প্রতিটা পাঠের জন্য তোমাকে আমি শর্ট একটা সামারি দিয়ে দেবো যে কিভাবে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আসে এবং এই অধ্যায়ের মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্নটা আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা চলে আসি ক বিভাগের মধ্যে। আমরা প্রথমে জেনেছি যে ক বিভাগের মধ্যে 4টি প্রশ্ন আসে, 4টি থেকে সর্বনিম্ন তোমাদের 2টি প্রশ্ন উত্তর প্রদান করতে হয়। তার মধ্যে থেকে তোমাদের গদ্যতে অনেক ধরনের অধ্যায় আছে, মিনিমাম 7টা বা 8টা অধ্যায় আছে। ঠিক আছে, এখন তো 7টা অধ্যায় তোমাদের শেষে বসে টাচ করা সম্ভব না, বা তোমরা পরীক্ষার আগে এই 7টা অধ্যায় আর দেখে যাবে না। ঠিক আছে, তোমরা পরীক্ষার আগে যে অধ্যায়গুলো দেখে যাবে বা যে অধ্যায় বেশি আসবে ওই অধ্যায়গুলো মূলত আলোচনা করে দেবো। প্রথমত অপরিচিত। দেখো, অপরিচিত থেকে প্রতি বছর প্রত্যেক বোর্ডে মিনিমাম কম বেশি করে প্রশ্ন আসে। ঠিক আছে, অপরিচিত একটি ইনভার্টেবল পার্ট, মানে যাকে এড়ানো যায় না, যে অর্থটাকে এড়ানো যায় না। ঠিক আছে, অপরিচিত প্রশ্ন আসবে প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে, কয়েকটা বোর্ড ছাড়া মিনিমাম প্রতিটা বোর্ডে মূলত অপরিচিত প্রশ্ন রিপিট হয়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে বিলাসী, 3 নম্বর হচ্ছে মাসি বেশি, 4 নম্বর হচ্ছে বাইনা দিনগুলো, 5 নম্বর হচ্ছে রেগুলার। ঠিক আছে, আর খয়ের মধ্যে সেম তোমাদের 3টা প্রশ্ন দেওয়া থাকবে, 3টা থেকে মিনিমাম তোমাদের 2টি আনসার করতে হবে। ওইখান থেকে যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে সোনাতলী, তাহারে পরে মানে 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, আরেকটা হচ্ছে বিদ্রোহী। সাজেশন আয়ত্ত করার মূলত একটি টিপস আমি বলে দিই। প্রথমে বলে রাখি যে কারো সাজেশন মূলত কমপ্লিট না। তোমাকে অনেক রকম স্যার অনেক রকম কথা বলবে যে আমার সাজেশন থেকে 90% কমন আসবে, আমার সাজেশন খুবই গুরুত্বপূর্ণ, বা আমার সাজেশন থেকে বোর্ডে খুব প্রশ্ন চলে আসবে। এটা ফেক কথা বলা যায়। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ভুয়া কথা। কারণ সাজেশন কমপ্লিট না। সাজেশন করার নিয়ম হচ্ছে তোমাকে কাছে একটা গাইড দেওয়া, লাস্টের দিকে গিয়ে প্রস্তুতিটা একটু বুঝিয়ে দেবো, কিন্তু নিয়ম হচ্ছে তোমাকে প্রথমে পুরো বইটা শেষ করতে হবে। বই শেষ করার পরে তুমি শেষ সময়ে এসে একটু গুছিয়ে প্রস্তুতিটা দিবে, যাতে তুমি কম সময়ের মধ্যে কম প্রস্তুতি কম করার পরে যাতে বোর্ডে একটা ভালো রেজাল্ট করতে পারো। কিন্তু যদি এমন হয় যে সাজেশনের বাইরে কিছু প্রশ্ন চলে আসলো এবং তুমি বোর্ডের মধ্যে নার্ভাস হয়ে গেলে, তাহলে ধরো না। ঠিক আছে, কিন্তু তোমরা ধরে রাখতে পারো যে এই অধ্যায়গুলো থেকে গদ্য আর পদ্যের মধ্যে এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, কমন পড়বে তোমাদের। ওকে, তাহলে প্রথমে আমরা যে অধ্যায়গুলো সাজেশন দিলাম তার একটা সামারি তোমাদেরকে দিয়ে দিই। প্রথমে আমরা আলোচনা করবো যে অপরিচিত নিয়ে। প্রথমে আমরা আলোচনা করবো অপরিচিত নিয়ে। ঠিক আছে, আমরা এখানে লিখলাম যে অপরিচিত, এখানে লিখলাম যে আমরা অপরিচিত। ঠিক আছে, প্রথমে আমরা অপরিচিত
চরিত্রগুলো আমরা একটু খেয়াল করি যে অপরিচিতার পাঠের মধ্যে কি কি চরিত্র আসছে। প্রথমে আসছে যে অনুপম। এখানে অনুপমকে তোমার উল্লেখ করা হলো যার বয়স হচ্ছে 27 মাত্র, ঠিক আছে, যার বয়স 27 বছর মাত্র, যিনি এমএ পাস করেছেন, যিনি এমএ পাস করেছেন, এমএ পাস করেছেন, ঠিক আছে, যাকে পণ্ডিত মশাই শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেন, যাকে পণ্ডিত মশাই শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেন, ঠিক আছে, এটা কে তুলনা করেন? পণ্ডিত মশাই। এখানে প্রশ্নে তোমাদের নৈতিক আসবে যে পণ্ডিত মশাই অনুপমকে কোন ফুল এবং কোন ফলের সাথে তুলনা করেন? পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেন। পরবর্তী চরিত্র হচ্ছে একটা ছিল কল্যাণী। পরবর্তী চরিত্রের নাম হচ্ছে কল্যাণী, ঠিক আছে। দেখো কল্যাণীর বয়স নেই, তোমাদের বইয়ের মধ্যে কিছু ভুল আছে, ঠিক আছে, এখানে যারা বই পড়েছে তারা জানো, কিন্তু এটা একটা রবীন্দ্রনাথ নিজের একটা বলা যায় মানে একটা কাল্পনিক চরিত্রকে তিনি রূপ দিয়েছেন, এখানে ভুল হতেই পারে, ঠিক আছে। তো কল্যাণীর একটা বয়স নেই, তোমাদের ভুল দেখবা বইয়ের মাঝখানে যে কল্যাণীর প্রথম বয়স ছিল 15 বছর, যখন 4 বছর পরে কল্যাণীর সাথে তোমার রেলে তোমার দেখা হলো, তখন কল্যাণীর বয়স হওয়ার কথা হচ্ছে 19 বছর। আচ্ছা, আমি হয়তো বোঝাতে পারিনি, প্রথমে একটু তোমাকে ক্লিয়ার করে দিই যে কল্যাণী আর একটা চরিত্রের নাম কি? কল্যাণী, ঠিক আছে, তার বয়স কত বছর? 15 বছর, ঠিক আছে, তার বয়স কত বছর? 15 বছর। 15 বছর কখন? যখন তার বিয়ের বয়স, অর্থাৎ যখন তাকে 15 সালে বিয়ের কথা বইয়ের মধ্যে বলেছে তখন তার বয়স ছিল 15 বছর। বর্তমানে তার বয়স হচ্ছে 19 বছর, বর্তমানে তার বয়স হচ্ছে 19 বছর, ঠিক আছে। অর্থাৎ যখন জেলের মধ্যে যখন অনুপমের সাথে কল্যাণী যখন দেখা হলো তখন তার বয়স হওয়ার কথা ছিল 19 বছর, বুঝতে পারছি। কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে যে 17 বছর। কত বছর? 17 বছর। এটাই হচ্ছে একটা পিন পয়েন্ট এরর। এখানে একটা জায়গায় আমি ঠিক মনে করতে পারছি না, একটা জায়গায় তোমার কল্যাণীর বয়সের মধ্যে আছে বইয়ে, ওটাকে অ্যাভয়েড করে আমরা ভুল সঠিকটাকে জানি। কল্যাণীর বয়স হচ্ছে 15 বছর যখন তার বিয়ের কথা হচ্ছিল অনুপমের সাথে, কিন্তু বর্তমানে অর্থাৎ যখন অনুপমের বয়স 7 বছর তখন কল্যাণীর বয়স হচ্ছে 19 বছর। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। আরেকটি প্রশ্ন এখান থেকে তোমাদের নৈতিক আসবে অনুপম নিয়ে। একটা হচ্ছে শিমুল ফল ও মাকাল ফলের সাথে তুলনা করে, আরেকটি হচ্ছে অনুপমের আরেকটি তোমার চরিত্র থেকে প্রশ্ন, সেটা হচ্ছে অনুপমের বয়স নিয়ে, ঠিক আছে। ওটা হচ্ছে এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড়, না দৈর্ঘ্য হিসেবে বড়, না গুণের হিসেবে, ঠিক আছে। এই বয়সটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে বড়। আমি যা যা বলবো তোমরা ওগুলো নোট ডাউন করে রাখতে পারো বা বইয়ের মধ্যে দাগে রাখতে পারো, যেখান থেকে তোমার লাস্টে এসেছে কিছু প্রশ্ন আসবে, ঠিক আছে। আমরা বললাম যে মাত্র এবং কল্যাণী বয়স 15 বছর, এটা তখন যখন তার বিয়ের কথা হচ্ছিল অনুপমের সাথে, এমনি বর্তমানে তার বয়স হচ্ছে 19 বছর, ঠিক আছে। তারপরে আমরা পরবর্তী চরিত্রে চলে যাই, এটা হচ্ছে বিনোদাদা। 1 নম্বর চরিত্র হচ্ছে অনুপম, 2 নম্বর কল্যাণী, 3 নম্বর হচ্ছে বিনোদাদা, ঠিক আছে। বিনোদাদা হচ্ছে অনুপমের পিস্তুত ভাই, ঠিক আছে, অনুপমের পিস্তুত ভাই। বিনোদাদার ভাষা অত্যন্ত আট, ঠিক আছে। আট মানে হচ্ছে তোমার প্রশ্ন আসে এগুলো নৈতিকের কথা বলতে, ওকে, এখানে সবগুলো নৈতিকের যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। বিনোদাদার অনুপম হচ্ছে বিনোদাদার পিস্তুত ভাই, ঠিক আছে। বিনোদাদার ভাষা অত্যন্ত আট। অনুপম বলেছেন যে বিনোদাদা মানে অত্যন্ত আট এইভাবে বর্ণনা করছে যে যেখানে আমরা
আচ্ছা, যেখানে আমরা বলি চমৎকার, ঠিক আছে, যেখানে আমরা বলি চমৎকার ওইখানে বিনোদনা বলে চরমশয়, ঠিক আছে, অর্থাৎ এটি তারা অনুপম, এটা একটা বর্ণনা দিয়েছেন, অনুপম বিনোদনের ব্যাপারে একটা বর্ণনা দিয়েছেন যে অনুপম বলছে যে আমরা যেখানে চমৎকার বলে বিনোদনা সেখানে চরমশয় বলে, ঠিক আছে, এর মাধ্যমে বিনোদনার অত্যন্ত আর্ট ভাষাটা বর্ণনাটা ফুটে ওঠে, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে যে আমরা যেখানে চমৎকার বলি বিনোদনের বর্ণনা সেখানে চরমশয়, ঠিক আছে। এবং বিনোদনা যখন তোমাকে কল্যাণীর কাছে দেখতে যান, মানে কল্যাণীকে যখন আশীর্বাদ করতে যান, তখন বিনোদন কল্যাণীর ব্যাপারে একটা মন্তব্য করেন অনুপমকে। মন্তব্যটি হলো মন্দ নই হে, মন্দ নই হে খাঁটি সোনা বটে, মন্দ নই হে খাঁটি সোনা বটে। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। অর্থাৎ বিনোদন যখন কল্যাণীকে দেখতে যান তখন তিনি একটি মন্তব্য করেন কল্যাণী সম্বন্ধে, ওটি হচ্ছে মন্দ নয় হে খাঁটি সোনা বটে। যদি বোর্ডের লেখা যদি বুঝতে না পারে তাহলে আমার ভয়েসের সাথে একটু মিলিয়ে নিন, বুঝতে পারছো। তাহলে তিনি কি মন্তব্য করেন কল্যাণী সম্পর্কে, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। তারপরে আমাদের পছন্দ আসবে একটা হচ্ছে অনুপমের পিতা মাতা সম্পর্কে কিন্তু বর্ণনা আমি দিই। অনুপমের বাবা, অনুপমের বাবা বলেন একজন উকিল আছে, ঠিক আছে। অনুপমের বাবা হচ্ছে তার বাবা হচ্ছে উকিলতি পেশা করে, তার বাবা হচ্ছে ওকালতি পেশা করে, তেমন ব্যাপার। এবং কল্যাণীর বাবা হচ্ছে, কল্যাণীর বাবা হচ্ছেন ডাক্তারি পেশা করে, কল্যাণীর বাবা হচ্ছে ডাক্তারি পেশা করে। ওই বাবা মারা গিয়েছে, তিনি তার সমস্ত সম্পদ সঞ্চয় করে রেখে গিয়েছেন অনুপম এবং তাদের পরিবারের জন্য। অনুপমের মা হচ্ছেন একজন খুবই গরিব গৃহস্থের মেয়ে, কিন্তু তিনি যে গরিব, বর্তমানে যে সচ্ছল, বর্তমানে যে একটা ধনী পরিবারের তিনি মানে পরিণত হয়েছেন, এই কথা তিনি বলতে দেন না মানুষকে, ঠিক আছে। এটা মনে রাখবেন যে অনুপমের মা হচ্ছেন একজন গরিব গৃহস্থের মেয়ে, বর্তমানে তিনি একটা রাজকীয় বা সচ্ছল পরিবারের মধ্যে আছেন, এটাই। আরেকটা হচ্ছে অনুপমের মামা নিয়ে, যাকে নিয়ে কিন্তু তোমার গল্পটা রচিত, অর্থাৎ যাকে তোমার গল্পের মধ্যে অত্যন্ত অন্যতম এবং প্রধান চরিত্র হচ্ছে অনুপমের মামা, ঠিক আছে। এটা মনে রাখবে যে অনুপমের মামা বয়সে অনুপম থেকে 6 বছরের বড়, 6 বছরের বড়, ঠিক আছে। আমি শর্ট করে লিখছি সবকিছু, তোমরা চাইলে সাজিয়ে লিখতে পারো। অনুপমের মামা অনুপম থেকে 6 বছরের বড়, এটা মনে রাখবে, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি আচ্ছা আরেকটি মন্তব্য, একটা হচ্ছে অনুপম নিয়ে যে শিমুল ফুল মাথার ফল, একটা হচ্ছে এই জীবনটা দৈর্ঘ্য ধরনা দুনিয়া হিসেবে। আরেকটি মন্তব্য হচ্ছে মানে অনুপমকে দেখে মনে হয় যে তিনি অন্নপূর্ণা করে গজাননের ছোট ভাইটি, ঠিক আছে, গজাননের ছোট ভাইটি। অর্থাৎ অনুপমকে নিয়ে আরেকটি মন্তব্য করেন তিনি, সেটি হচ্ছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এটা আপনারা মনে রাখবেন। আরেকটা হচ্ছে অনুপমের আসল অভিভাবককে, প্রকৃত অর্থে আমাদের সবার অভিভাবক হচ্ছে আমাদের মা বাবা, অভিভাবক হচ্ছে তার মা বাবা, কিন্তু বইয়ের বাচনিক অর্থে বা বইয়ের বাচনভঙ্গি হিসেবে একটা জায়গা আছে যে অনুপমের আসল অভিভাবককে, ঠিক আছে। তোমরা লিখবা যে অনুপমের আসল অভিভাবক হচ্ছেন তার মা বাবা, অর্থাৎ যে তার জীবনের সকল সিদ্ধান্ত গুলো গ্রহণ করে থাকে, ঠিক আছে। অনুপমের মামা নিয়ে একটা মন্তব্য আছে, আমরা চরিত্রগুলো নিয়ে যেগুলো মন্তব্য করবো এগুলো তোমরা নোট ডাউন করে রাখবা, বুঝতে পারছি। অনুপমের মামা নিয়ে একটা মন্তব্য আছে, সেটি হচ্ছে তিনি ফলগুর বাড়ির মতো, আচ্ছা আমি পুরোটা নাম আমি মুখে বলি, ঠিক আছে। তিনি ফলগুর বাড়ির মতো অনুপম
নিজের অন্তরের মধ্যে শুষিয়া হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ অনুপম মামা নিয়ে একটা মন্তব্য আছে বইয়ের মধ্যে, সেটি হচ্ছে তিনি ফলগুর বালির মতো অনুপমের পুরো পরিবারকে নিজের মধ্যে শুষিয়া হয়ে গেছে। 93 মধ্যে আসলে যে ফলগুর কি জিনিস, অর্থাৎ ফলগুর জিনিসটা কি জিনিস, এটা হচ্ছে ভারতের মধ্যে প্রবাহিত অন্তঃসলীলা নদী, ঠিক আছে, ভারতের মধ্যে প্রবাহিত অন্তঃসলীলা নদী। আরেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা না লিখলে চলবে, সেটা হচ্ছে অনুপমের চরিত্রের বর্ণনা সম্পর্কে। আরেকটা হচ্ছে তিনি তামাক পর্যন্ত লেখা নিয়ে, অর্থাৎ যেটিও অন্যবাবা মাত্রই স্বীকার করিবেন যে অনুপম হচ্ছে একটি সৎ পাত্র, ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। অনুপম মামা নিয়ে দুটি মন্তব্য, একটা হচ্ছে অনুপম আসল হচ্ছে তার বাবা, আরেকটা হচ্ছে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট হচ্ছেন তার মামা, ঠিক আছে। একটা হচ্ছে আসল অভিভাবক, আরেকটা হচ্ছে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট হচ্ছে তার মামা, ঠিক আছে। ভাগ্যদেবতার প্রধান এজেন্ট হচ্ছে তার মামা, ঠিক আছে। তারপর চলে এসে আমরা আরেকটা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার মাথায় ছুটে গেছিল, ঠিক আছে। এটা হচ্ছে হরিশ, একটা বেনুদা, অনুপম, কল্যাণী, অনুপমের মামা, অনুপমের বাবা হচ্ছে অনুপমের বাবা একটা চরিত্র, কল্যাণীর পিতা, খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, এটা একটু পরে আমরা আসবো। এটা হচ্ছে শম্ভুনাথ সেন, অনুপমের বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন, ঠিক আছে। আমরা এখানে ডিরেক্টলি লিখে থাকি এটা শম্ভুনাথ সেন, ঠিক আছে, শম্ভুনাথ সেন। আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র, খুবই ইন্টারেস্টিং চরিত্র, এটা হচ্ছে হরিশ, অর্থাৎ যাকে দিয়ে, অর্থাৎ যার জন্যই কিন্তু কল্যাণী এন্ট্রি হলো এবং অনুপমের জীবনের মধ্যে, ঠিক আছে। হরিশ থাকে কানপুরে, কাজ করে, ঠিক আছে, কানপুরে কাজ করে। হরিশ ছুটির সময়, মানে বন্ধের ছুটিতে হরিশ কলকাতা চলে আসে, অর্থাৎ লেখকের বাসায়, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি যে লেখকের বাসায় কোথায়, কলকাতায়। লেখক মানে অনুপম, ঠিক আছে, যে তোমার গল্পেরটা বর্ণনা দিয়েছে, ঠিক আছে, লেখক হচ্ছে এখানে অনুপম, তাহলে অনুপমের বাসা কোথায়, কলকাতায়। হরিশ থাকে কানপুরে, হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, ঠিক আছে। হরিশের ব্যাপারে একটা বন্ধু বলছেন, এটা হচ্ছে সে হরিশ মানুষটা হচ্ছে রসিক, ঠিক আছে, এটা মনে রাখবে। হরিশ মানুষটা হচ্ছে রসিক, অর্থাৎ বিভিন্ন রকম আমার সব দেখি না বন্ধু মহলের মধ্যে আমরা অনেক বন্ধুরা দেখবা যে বিভিন্ন রকম হাস্যরসক ভাবে বন্ধু মহলটাকে মাতিয়ে তোলে, তেমন হরিশ বলছে সে খুবই রসক একটা মানুষ, বিভিন্ন রকম জোকস দিয়ে, বিভিন্ন রকম কথা পছন্দ দিয়ে সে সবসময় আড্ডা মহলটাকে কি করে মাতিয়ে তোলে, ঠিক আছে। তাহলে হরিশ থাকে কানপুরে কাজ করে, কানপুরে সে বন্ধের ছুটিতে কোথায় চলে আসে, কলকাতায় চলে আসে, ঠিক আছে। এখন আমরা চলে আসি মূল গল্পে। হরিশ বন্ধের ছুটিতে যখন কলকাতা চলে আসে, তখন হরিশ তার মামা অর্থাৎ অনুপমের মামাকে একটা প্রস্তাব দেয় যে তার কাছে একটা পাত্রীর প্রস্তাব আছে, কিন্তু পাত্রীর প্রস্তাব যখন শুনতে যখন এক পর্যায়ে পাত্রীর বয়সের কথা তিনি শুনেন, অর্থাৎ তার পাত্রীর বয়সের কথা যখন কল্যাণের মামা অনুপমের মামা যখন শুনেন যে তার বয়স 15 বছর মাত্র, তখন অনুপমের মামার মনটা একটু ভার হয়ে উঠলো, যেহেতু তার বয়স খুবই কম, ঠিক আছে। কিন্তু একটা জিনিস অনুপমের মামাকে উৎফুল্ল করে তুলল, সেটি হচ্ছে কল্যাণীর পরিবার হচ্ছে একজন মধ্যবিত্ত ঘরের পরিবার, যাদের আগে অনেক ধন সম্পদ ছিল, বর্তমানে ধন সম্পদ হারিয়ে, অর্থাৎ এটা ধন সম্পদের দেবীর নাম আছে হিন্দু ধর্মে, একটা কি বলে মানে সরস্বতী বলে মনে হয়, ঠিক আছে। আগে এখানে একটা বর্ণনা আছে সরস্বতী নিয়ে, তো আমি শর্টকাটে বলি যে কল্যাণীর পরিবার আগে খুবই ধন মানে ধনী পরিবার ছিল আর কি, কিন্তু বর্তমানে সে তাদের বিভিন্ন রাজকীয়গুলো হারিয়ে তারা উন্নত চলে আসে, ঠিক আছে, তাদের গ্রাম থেকে উন্নত চলে আসে এবং এখানে বসবাস করে, এবং বর্তমানে তারা একটু মিডল ক্লাস ফ্যামিলি,
অনুপমের মামা হচ্ছে যখন সম্পর্কে যখন পাত্রী খুঁজছিলেন, অনুপমকে নিয়ে অনুপমের জন্য কিন্তু অনেক ধনী পরিবার থেকে কিন্তু পাত্রী আসলেও অনুপমের মামা কি করে এটা রাজি হয়নি, কারণ তার কাছে ধনী পরিবারের মেয়েটা কিনা গ্রহণযোগ্য না, অর্থাৎ তার কাছে এমন পরিবারের মেয়ে গ্রহণযোগ্য যারা মাথা হেড করে চলবে, অর্থাৎ যা করবে তাই শুনবে, ঠিক আছে। তাহলে তারপর মানে কোন পরিবারের মেয়ে পছন্দ, মধ্যবিত্ত পরিবারের মেয়েগুলো পছন্দ, ঠিক আছে, যা কল্যাণের সাথে একদমই খাপে খাপ মেনে যায়, ঠিক আছে। এবং কল্যাণী হচ্ছে অনুমান বাবার একমাত্র মেয়ে, যার জন্য কল্যাণীর বাবার মানে ধন সম্পত্তিগুলো মানে উজাড় করে দিতে কোনো কি করবে না, দ্বিধাবোধ করবে না, ঠিক আছে। ওই কারণে কল্যাণের প্রস্তাব নিয়ে কি হন, রাজি হন। আর তো খুব গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে নিয়ে, এটি হচ্ছে এটি হচ্ছে অনুপমের মামা কলকাতার বাইরে, মানে কলকাতার বাইরে কখনো জানবে, কলকাতার বাইরে কোন শহর থেকে আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত মনে করে, কোন দ্বীপে, আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত মনে করে, অর্থাৎ তার মামা কলকাতার বাইরে কোন শহরটাকে আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত মনে করে, ঠিক আছে। এবং একটা জায়গায় তোমরা দেখবে যে জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগর পর্যন্ত গিয়েছিলেন। তিনি কোথায় পর্যন্ত গিয়েছিলেন, একবার কন্যগর পর্যন্ত গিয়েছিলেন, কন্যগর পর্যন্ত গিয়েছিলেন, ঠিক আছে। আমি যাই দেখাচ্ছি এখানে সবগুলো মনে রাখবো, প্রতিজন চলে আসতে পারে। কন্যগর পর্যন্ত গিয়েছিলেন। এখানে আরো অনেক ধরনের পড়া আছে, তোমরা চাই দেখতে পারবে, কিন্তু আমি শর্ট করে দিই, ঠিক আছে। আর কথা না বলে আমরা শর্ট করে দিই। তো যখন কোনো মামার কাছে যখন একটা কল্যাণ যখন পাত্রের যখন প্রস্তাব আনে করিস, তখন কল্যাণ মামা রাজি হয়ে যায়। শুধুমাত্র একটা জিনিস দরকার ছিল, তার কল্যাণের বয়সটা। তারপরেও তার সাথে কি হয়ে যায়, তিনি এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। মূলত কল্যাণ পারিবারিক পরিচয়টা শুধুমাত্র কল্যাণের পরিবার যে মিডল ক্লাস ফ্যামিলি, এবং কল্যাণ হচ্ছেন তার বাবার একমাত্র মেয়ে, ওই কারণে কল্যাণ মামা কি করতে পারবেন, মানে ধর্মপন্থা বহন চাইতে পারবেন, অর্থাৎ যৌতুক মানে হ্যাঁ যৌতুকটা একটু বেশি বাড়িয়ে চাইতে পারবেন, যেহেতু একমাত্র মেয়ে, ঠিক আছে। তাহলে যখন কল্যাণ কাছে বাবার কাছে যখন প্রস্তাবটা আনে, কল্যাণ বাবার নাম হচ্ছে সমর সেন, তিনি অত্যন্ত গম্ভীর একজন মানুষ, এগুলো বর্ণনা শুনেই তোমরা বুঝবা। তো বিয়ের মাত্র 2-3 দিন আগে, ঠিক আছে, মানে যখন কল্যাণের বিয়ে হবে তার মাত্র 2-3 দিন আগে কল্যাণের বাবা সোমনাথ সেন কলকাতায় আসেন। কিসের জন্য? ওই অনুপমকে আশীর্বাদ করার জন্য। আর তাকে আশীর্বাদ করার জন্য, অনুপমকে আশীর্বাদ করার জন্য এ আসেন, সোমনাথ সেন আসেন। কখন আসেন? বিয়ের মাত্র 2-3 দিন আগে, ঠিক আছে। এবং অনুপমকে দেখে আশীর্বাদ করেছেন। এবং ওইখানে সোমনাথ সেনকে অনুপম মামা কি করতে থাকে, বিভিন্ন রকম নিজের মানে অহংকার পরিচয় দিতে থাকে, তার পরিবার এটা, তার পরিবার এটা, তার এটা পরিচয় আছে, তার এটা পরিচয় আছে। তো সবকিছু সোমনাথ সেন শুনছিল, কিছু বলছিল না, যেহেতু সোমনাথ সেন একজন গম্ভীর প্রকৃতির একজন মানুষ, ঠিক আছে। তো সোমনাথ সেন এই চুপচাপ থাকা দেখে অনুপম মামা একটা মন্তব্য করেন যে বিহার সম্প্রদায়ের যা কিছু না থাকলেও অন্তত কি থাকে দোষের, অন্তত তেজ থাকাটা দোষের, যেটা কল্যাণের বাবার মধ্যে নেই, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি বলতেছি, ঠিক আছে। তোমরা এটা ভিডিওটা পোস্ট করে বা ভিডিওটা রিভার্স দিয়ে তোমরা এটা মিলিয়ে দেখতে পারবে যদি না থাকে। আচ্ছা, এখানে অনেকগুলো কথা আছে, এখানে বললে সবগুলো ভিডিও লং হয়ে যাবে, ঠিক আছে। আমি শর্ট করে বলে দিই যে যখন কল্যাণের বাবা যখন তাকে আশীর্বাদ করে যান, অর্থাৎ অনুপমকে যখন আশীর্বাদ করে যান, তখন বিনোদতা আবার কল্যাণের কে আশীর্বাদ করতে গিয়েছিলেন, কি নিয়ে? একটা বিলাতি, একটা আংটি নিয়ে, ঠিক আছে। একটা আংটি নিয়ে, একটা মনে রাখবো, একটা আংটি নিয়ে কল্যাণের কাছে যান তাকে আশীর্বাদ করার জন্য, এবং আংটিটা তাকে দেন, মানে কল্যাণীকে দেয়। তো আমরা কথা না বলি বিয়ের মূল আলোচনা চলে আসছে। যখন বিয়ে হচ্ছিল, অর্থাৎ যখন বিয়ের যেদিন হচ্ছিল ওই দিন বরযাত্রী যারা, অর্থাৎ অনুপমরা, ঠিক আছে, অত্যন্ত মানে ঢাক ঢোল পিটিয়ে, মানে সব ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে অনুপম কল্যাণীর বাসার মধ্যে যান, অর্থাৎ বিয়ের বাসার মধ্যে যান।
তো বিয়ের আসরের মধ্যে বিয়ের মান মানে কনের বাবার যে বিয়ের আয়োজন অত্যন্ত মধ্যমানের দেখে অনুপম মামা মানে কিছুটা ভাগ হয়ে যায়। কিন্তু বিয়েকে আমরা অনেক সময় রিসিভ করি না, বরযাত্রীকে যারা রিসিভ করে, তো বরযাত্রীকে রিসিভ করেছিল তার নাম হচ্ছে, তিনি হচ্ছেন পরিচয় সৌমেন সেনের বন্ধু, উকিল বন্ধু, ঠিক আছে, সৌমেন সেনের উকিল বন্ধু। উকিল বন্ধু অনুপমের বরযাত্রীদেরকে রিসিভ করতে যান, ঠিক আছে। তার আত্মীয়দের অর্থাৎ তার অত্যন্ত নরম এবং অত্যন্ত আত্মীয়তাপূর্ণ আচরণের মধ্যে অনুপম মামা মন কিছুটা গড়ে, ঠিক আছে। এটা মনে রাখবো যে যখন অনুপম মামা যখন বিয়ের শেষ মুহূর্তে যখন ঢুকেন, তখন বিয়ের আয়োজনটা যে এত মধ্য মানে এটা দেখে অনুপম মামা কিছুটা ভালো হয়। কিন্তু সম্মান ছিল উকিল বন্ধুর তোমার আত্মীয়তার মধ্যে তার মামার মধ্যে কি হয় একটু বলা যায়, ঠিক আছে। তারপরে আমরা বিয়ের আসরে চলে যাই। তো বিয়ে যখন শুরু হচ্ছিল তখন অনুপম মামা বিয়ের আগে মানে তাকে যে যতগুলো দিয়েছিল, তাকে যে সোনা গয়না গয়না রূপা মুদ্রা টাকা যেগুলো দিচ্ছিল এগুলো একটু পরে করে দিতে চাচ্ছিলেন, যেহেতু তিনি কার কাছে ঠকবেন না। কে ঠকবেন না? অনুপম মামা কার কাছে ঠকবেন না। তো যখন চেক করছিল তখন অনুপম মামা মানে বিয়ের বরযাত্রীদের মধ্যে একজনকে নিয়ে যান, এটা হচ্ছে শেখরা, অর্থাৎ বরযাত্রীদের অনুপম মামা তার সাথে করে একজনকে নিয়ে যান, তিনি হচ্ছেন শেখরা। শেখরা মূলত বিভিন্ন রকম গয়না পরখ করে থাকে, অর্থাৎ গয়নার খাঁটিত্যটা যাচাই করে, ঠিক আছে। তো যখন শেখরা যখন অনুপম মামার যে গয়নাগুলো ছিল, যাকে যে গয়নাগুলো তাকে দিচ্ছিল, তখন চেক করে যখন দেখছিল, তখন সে একটা মন্তব্য করে, ওটা হচ্ছে ইহা আচ্ছা, এই আর দেখিব কি, ঠিক আছে, এটা মনে রাখতে চাই। এই আর দেখিব কি, দেখিব কি ইহাতে কোনো খাদ নেই। অর্থাৎ কল্যাণের বাবা সমরেশ সেন কল্যাণের বিয়ের মধ্যে যে যতগুলো দিচ্ছেন, অর্থাৎ যে গয়নাগুলো দিচ্ছিলেন ওটা সেটা পরখ করে দিচ্ছিল, এবং সেটা পরখ করে অর্থাৎ পরীক্ষা করে একটা মন্তব্য করতে হচ্ছে এই আর দেখিব কি ইহাতে কোনো খাদ নেই। এবং আরেকটা করেন যে বর্তমানে এরকম ভারী গয়নাগুলো দেখা যায় না, এটা হচ্ছে আগের আমাদের গয়না, ঠিক আছে। তো এরকম তোমার নিচু মনের পরিচয় দেখে, আমার নিচু মনের পরিচয় দেখে সমরেশ সেন তাকে যে আংটিটা দিয়েছিল, আশীর্বাদ করার সময় বিনোদ তাকে যে আংটিটা দিয়েছিল ওটা সেটাকে কিনে দেন, সমরেশ সেন সেটাকে দেন যে এটাও কি করো, এটাও পরীক্ষা করে দেখো। এবং সেটা যখন এটা পরীক্ষা করে দেখেন আংটিটা, তখন একটা মন্তব্য করেন, এটা হচ্ছে ইহা একটি বিলাতি মাল, ইহা একটি বিলাতি মাল, ঠিক আছে। এটা আমাদের বুঝতে পারছি। অর্থাৎ আংটির সম্পর্কে সেটা কি মন্তব্য করে, এটি ইহা একটি বিলাতি মাল। তো তারপরে সমরেশ সেন অনুপমকে ডাকেন, লোকটাকে বলেন যে তোমার মামা যেগুলো করছে তোমার কোনো মন্তব্য আছে কিনা। তো অনুপম বললেন যে আমার নিজস্ব কোনো মন্তব্য নেই। তো এটা শোনার পরে অনুপমের কল্যাণের বাবা তাকে তাকে না শুধুমাত্র তাদের পুরো বরযাত্রীকে খাওয়া দাওয়া করিয়ে দেন, মানে তিনি একটা বড় মনে পরিচয় রাখেন এখানে। তার খাওয়া দাওয়া করানোর পরে সুন্দর মতো অনুপম এবং তাদের মামাকে এবং তাদের বরযাত্রীকে বলেন যে এখন আপনারা আসতে পারেন, ঠিক আছে। অর্থাৎ বিয়েটা আর হচ্ছে না, যেহেতু অনুপম মামা এইরকম নিচু মানুষের সাথে তিনি পরিচয় পেয়েছেন, ওই কারণে তিনি এরকম করে তার মেয়ে বিবাহ কি করতে পারবেন না, বিবাহ দিতে পারবেন না। তো যখন চলে আসে তখনই একজন বরযাত্রীরা একটা মন্তব্য করে, এটা হচ্ছে মানে অন্য একটা মন্তব্যটা আচ্ছা, পাঁচজনের সমস্ত অনুষ্ঠান সেখানে তার মানে ফেরিয়া আসলে পারলে তো আশ্বাস দিতে, এটা হচ্ছে বরযাত্রীদের একটা মন্তব্য, ঠিক আছে। তো আমরা এখানে না যাই, যে তখন চলে আসলো যখন চলে আসছিল তখন আক্ষেপ করে মানে একটু রাগ করে তিনি বলেন যে আমি আপনাদের নামে একটি কেস করবো, মানে মামলা করবো। তো পরবর্তী মামলা কিছু করেনি, যেহেতু তাদের নিজেরও একটা পারিবারিক যেহেতু সম্মান তার সাথে জড়িত, তো আর মামলা করেনি। তো এর মধ্যে অনেকটা বছর কেটে গেল, প্রায় 4টি বছর কেটে গেল এর মধ্যে, ঠিক আছে। কয়টি বছর কেটে গেল? 4টি বছর কেটে গেল। তো 4 বছর পরে যখন অনুপম যখন তার মাকে নিয়ে ফিরতে যাচ্ছিলেন, তখন কিসে যাচ্ছিলেন?
তীর্থে যাচ্ছিলেন, ঠিক আছে, তীর্থে যাচ্ছিলেন, তখন স্টেশনের মধ্যে যখন যাচ্ছিলেন রেল করে, তখন ওই রেলের মধ্যে এই কলমের সাথে আবার দেখা হয়েছে, ঠিক আছে। এখানে অনেকগুলো নবদ্বীপ আছে, কলমের সাথে দেখা হওয়ার পরে এখানে অনেকগুলো নবদ্বীপ আসবে। তো ফার্স্ট ক্লাস টিকিট অন্য কাটে, তার মধ্যে তারপরে তারা দল নিয়ে আসল নিয়ে তার জন্য রওনা করে। এখানে কথা মূল গল্পের ওইটুকটা যে আমরা একটু গল্পের উপরে করে শেষ করি, ঠিক আছে। তো যখন কলেজ তখন ট্রেনের মধ্যে দেখা করেন, তখন শেষ সময় এসে কলমের পরিচয় সে তার মা জানতে পারেন, অর্থাৎ অনুপমের মা তার কলমের পরিচয় সম্পর্কে জানতে পারেন। কলমের সাথে দুজন মানে দু তিনজন ছোট ছোট ছেলেমেয়েরা মানে ভ্রমণ করছিল তার সাথে, ঠিক আছে। এবং একটা নবদ্বীপ আসবে, এটা হচ্ছে লাগবে, আমরা বই পড়লে বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে স্টেশনের মধ্যে অনুপম তার ক্যামেরাটা ভুলে রেখে চলে আসে, ঠিক আছে। এটা পনেরো দিন মানে আসবে যে অনুপম স্টেশনের মধ্যে কি জিনিস মানে কোন জিনিসটা ভুলে ফেলে চলে আসে, সেটা হচ্ছে ক্যামেরা। অর্থাৎ অনুপম তার ক্যামেরাটা স্টেশনের মধ্যে ভুলে ফেলে চলে আসে। এবং এটার পরে যখন অনুপম, ঠিক আছে, কলেজের সাথে যখন হয়েছিল, তখন কিন্তু তার রূপ নিয়ে, তার গুণ নিয়ে, তার গলার সৌন্দর্য নিয়ে সে একটা গান ঠিক করছিল। গান না মানে সে যখন বলছি যে ট্রেনের মধ্যে জায়গা আছে কিনা, তো তার এই কণ্ঠস্বরটা শুনে ঠিক অনেকটা ভালো লাগলো, ঠিক আছে। তখন থেকে যখন চলে আসলো, তখন অনুপম তার মামা তাকে আদেশ দিয়েছিল যে আবার কলের কাছে যাতে ফিরে না যায়, ঠিক আছে। কিন্তু অনুপম তার মামার আদেশটা অমান্য করে, তো সে আবার তার কাছে চলে যায়, কলের বাবার কাছে চলে যায় এবং আবার একটু ক্ষমা চাই যে পরবর্তী যে ভুলগুলো হয়েছিল বিয়ের সময়, ওই ভুলগুলোর জন্য সে প্রাণপণে বা তোমার অত্যন্ত করবে না কি করে ক্ষমা চাই। এতে তোমার কলের বাবার মনটা একটু নরম হলেও কারণটা নরম হয়নি, কলনের মনটা নরম হয়নি, ঠিক আছে। কলনের মধ্যে একটা পণ ছিল, এটা হচ্ছে মাত্রা, এটা প্রশ্ন আসবে। কল্যাণী একটা ব্লক ছিল, এটা হচ্ছে মাতৃআজ্ঞা। মাতৃআজ্ঞা মানে মানে কল্যাণী চেয়েছিল, মানে কল্যাণী একটা ব্লক ছিল, মানে একটা ফর্ম ছিল বা একটা প্রমিস ছিল যে সে নারী শিক্ষার মানে নারী শিক্ষার ওই অভিজ্ঞতা সে নিজে গ্রহণ করবে, অর্থাৎ নারীদেরকে সে স্বাবলম্বী করে দিবে, শিক্ষিত করে দিবে। এই এটা তার একটা ভীষণ ছিল, কল্যাণী ভীষণ ছিল, এই কারণে সে আর বিয়েটা বসেনি। কিন্তু অনুপম তার জন্য অনেকটা ওয়েট করছিল, তার এটার জন্য অনেকটা ওয়েট করছিল, প্রতিদিন তার পিছনে কিছু কাজ করে দিত, কল্যাণী পিছনে কিছু কাজ করে দিত, যাতে একটু হলেও কি অনুভূতি কি মনে হয় এই তো তার মনে জায়গা পাই আছে। এটাই ছিল আমাদের গল্পের মূল আলোচনার বিষয়, ঠিক আছে। আশা করি অনেকটা তোমাদেরকে বুঝাতে পেরেছি অপরিচিত নিয়ে, ঠিক আছে। আমরা দ্বিতীয় পর্বের মধ্যে দ্বিতীয় পর্বের মধ্যে আমরা বিলাসী নিয়ে আলোচনা করবো, মাসিক বিষয় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।